জানুয়ারি ২০২৪ সালে একটা এমন খবর আসে যা সবাইকে অবাক করে দেয়। এই খবর ছিল একটা মায়ের তার ৪ বছরের শিশুকে হত্যা করার। আর এই অভিযুক্ত মা কোনো সাধারণ মহিলা ছিল না। সে ছিল একজন ডেটা সায়েন্টিস্ট এবং একটা বড় কোম্পানির সিইও। এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গেছেন যে আমরা সূচনা শেঠ মামলার কথা বলছি। কিন্তু সূচনা শেঠ মামলার পুরো ঘটনাটা কী ছিল? সে নিজের ৪ বছরের নিরীহ শিশুর হত্যা কেন করেছিল? সে কিভাবে পুলিশের হাতে ধরা পড়ল? আর এই মামলায় এতদিনে পুলিশের সামনে কী তথ্য উঠে এসেছে? সব কিছুই জেনে নেব এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনারা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। জানুয়ারি ২০২৪ সালে সূচনা শেঠের এই মামলা খুব আলোচিত হয়েছিল। সূচনা ছিল বাংলার মেয়ে, যে তার প্রাথমিক পড়াশোনা কলকাতাতেই করেছিল। পরে সে কম্পিউটার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিজের ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেয়। আর শেষে সে পেশায় একজন এআই এথিক্স এক্সপার্ট আর ডেটা সায়েন্টিস্ট হয়ে ওঠে। সূচনা শেঠের নাম 100 ব্রিলিয়েন্ট ওমেন ইন এআই এথিক্সেও ছিল। এছাড়া সে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ফেলোশিপও করেছিল। আর শুধু তাই নয়, সে রমন রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ ফেলোও ছিল। সূচনা শেঠের নামে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের পেটেন্টও আছে। ঘটনার সময় সূচনা বেঙ্গালুরুতে থাকত, কিন্তু একদিন রাতে প্রায় 11:30টার সময় সে গোয়ার কলঙ্গুট বিচের কাছে সোল বানিয়ান গ্র্যান্ড নামের একটা হোটেলে ঢোকে। সূচনা সেই হোটেলেই একটা রুম ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি অবধি বুক করে রেখেছিল। বুকিং হিসেবে সূচনা ১০ জানুয়ারি অবধি সেই হোটেলে থাকতে চলেছিল। কিন্তু হঠাৎ ৭ই জানুয়ারি রাত ৯:১০ সূচনা হোটেলের রিসেপশনে ফোন করে জানায় সে এখনই হোটেল ছেড়ে দিতে চায়, কারণ তাকে খুব জরুরি একটা কাজের জন্যে এখনই বেঙ্গালুরু যেতে হবে। সে রিসেপশনিস্টকে বেঙ্গালুরু যাওয়ার জন্যে একটা ট্যাক্সিও ডেকে দিতে বলে। তাতে হোটেলের রিসেপশনিস্ট জানায় ভালো হবে যদি আপনি ফ্লাইট নিয়ে বেঙ্গালুরু যান, কারণ ট্যাক্সি করে বেঙ্গালুরু যেতে আপনার অনেক সময় লাগবে, আর তাছাড়া টাকাও ফ্লাইটের থেকে অনেকটাই বেশি লাগবে। কিন্তু সূচনা তার কোনো কথা গ্রাহ্য না করে তাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা ট্যাক্সি ডেকে দিতে বলে। এত করে বোঝানোর পরও সূচনার না মানাতে রিসেপশনিস্ট ট্যাক্সি জোগাড় করতে লেগে পড়ে। সে অনেকগুলো ট্যাক্সি ড্রাইভারকে ফোন করে, কিন্তু কোনো ট্যাক্সি ড্রাইভারই বেঙ্গালুরু অবধি যেতে রাজি হচ্ছিল না। আর শেষে রয় জন ডিসুজা নামের একটা ট্যাক্সি ড্রাইভার বেঙ্গালুরু যেতে রাজি হয়ে যায়, কিন্তু সে বেঙ্গালুরু অবধি যেতে ৩০,০০০ টাকা ভাড়া চায়। রিসেপশনিস্ট সূচনাকে ব্যাপারটা জানায়। তাতে সূচনা বলে, আপনি টাকার চিন্তা করবেন না, আপনি শুধু যত তাড়াতাড়ি পারেন ট্যাক্সিটা হোটেলে রাখুন। সূচনার ট্যাক্সি ভাড়ায় রাজি হওয়াতে ডিসুজা কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সি নিয়ে হোটেলে উপস্থিত হয়। সূচনাও কিছুক্ষণ পরেই নিজের লাগেজ নিয়ে হোটেলের বাইরে বেরিয়ে আসে। রাত প্রায় ১টার সময় ডিসুজা নিজের ইনোভা গাড়িতে সূচনাকে বসিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এতক্ষণ সব কিছুই নর্মাল ছিল। সাধারণত একজন গেস্ট হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর তার রুমটা পরিষ্কার করা হয়, যাতে অন্য গেস্ট সেই রুমে এসে থাকতে পারে। যেই রুমে সূচনা ছিল সেই রুমটাও পরিষ্কার করতে হোটেলের একটা কর্মচারী রুমের ভেতরে ঢোকে। সে রুম গোছানো শুরু করে, আর তখনই সে মেঝেতে লাল রঙের কিছু দাগ দেখতে পায়। দাগটা দেখে হোটেলের কর্মচারীর সন্দেহ হচ্ছিল যে দাগটা রক্তের দাগ হতে পারে, তাই সে ব্যাপারটা হোটেলের ম্যানেজারকে জানায়। ম্যানেজারও রুমে ঢুকে দাগটা দেখে। তারও দাগটা রক্তের দাগ বলেই মনে হয়, তাই সে কলঙ্গুট পুলিশকে ফোন করে ব্যাপারটা জানায়।
ব্যাপারটা জেনে কালাঙ্গুট পুলিশও হোটেলে এসে রুমটার তল্লাশি শুরু করে। তারাও মেজের সেই দাগটা রক্তের দাগ বলেই মনে করছিল। এরপর পুলিশ হোটেলের সিসিটিভি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল সূচনা যখন হোটেলে ঢুকেছিল তখন তার সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, কিন্তু রাত 1টার সময় যখন সে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার সাথে সেই বাচ্চাটা ছিল না। এই দেখে পুলিশ তখনই সূচনা সেটের মোবাইলে ফোন করে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সূচনার মোবাইল সুইচ অফ ছিল। এবার পুলিশ হোটেল থেকে সেই ড্রাইভারের ফোন নাম্বার নেয় যে সূচনাকে গাড়িতে নিয়ে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে বেরিয়েছিল। পুলিশ ড্রাইভারকে ফোন করে বলে, তুমি ফোনটা প্যাসেঞ্জারকে দাও। যখন পুলিশ সূচনার সাথে কথা বলে তাকে জিজ্ঞাসা করে যে হোটেলে ঢোকার সময় একটা বাচ্চা আপনার সাথে ছিল, কিন্তু বেরোনোর সময় তাকে কেউ দেখেনি, তাহলে সেই বাচ্চাটা কোথায় গেল? তাতে সূচনা খুব শান্তভাবে জানায়, কাল বিকেলেই আমি আমার ছেলেকে হোটেলের কাছেই একজন আত্মীয়র বাড়িতে ছেড়ে এসেছি। এই কথা শুনে পুলিশ সূচনাকে সেই আত্মীয়র বাড়ির ঠিকানা চায়, যেখানে সে নিজের ছেলেকে রেখে আসার দাবি করছিল। সূচনা পুলিশকে একটা ঠিকানা জানায়। ঠিকানা পেয়ে পুলিশ সেই ঠিকানার স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করে আর সেই ঠিকানায় গিয়ে সূচনার কথা যাচাই করতে বলে। এবার স্থানীয় পুলিশ স্টেশন থেকে কিছু পুলিশ অধিকারীরা সেই ঠিকানায় গিয়ে বাচ্চাটার খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় সেই ঠিকানাটাই জাল ছিল। এবার পুলিশের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে যায়। তাই কালাঙ্গুট পুলিশ আরেকবার ট্যাক্সি ড্রাইভারকে ফোন করে আর তাকে বলে, তুমি যত তাড়াতাড়ি পারো গাড়িটা নিয়ে কোনো পুলিশ স্টেশনে ঢুকে পড়ো, কিন্তু খেয়াল রাখবে এই ব্যাপারে তোমার প্যাসেঞ্জার যেন কিছুই না জানতে পারে। এরপর ড্রাইভার ডিসুজা ঠিক তাই করে যা পুলিশ তাকে করতে বলেছিল। কিছুটা পথ এগোনোর পর ড্রাইভার সূচনাকে জানায়, সামনে রাস্তায় অনেক জাম লেগে রয়েছে, আমরা যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে, তাই আমি আপনাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। এই বলে ড্রাইভার গাড়িটা সোজা কর্ণাটকের আইমঙ্গলা পুলিশ স্টেশনে ঢুকিয়ে দেয় আর গাড়ির থেকে নেমে সে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে যায় আর গোয়া পুলিশ স্টেশনকে ফোন লাগিয়ে ফোনটা আইমঙ্গলা পুলিশ অফিসারকে ধরিয়ে দেয়। গোয়া পুলিশ অধিকারী আইমঙ্গলা পুলিশ অধিকারীকে অনুরোধ করে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই মহিলার লাগেজ তল্লাশি নিয়ে দেখুন। এরপর যখন আইমঙ্গলা পুলিশ সূচনা সেটের লাগেজের তল্লাশি শুরু করে তাদের পায়ের তলার থেকে মাটি সরে যায়। পুলিশের আদেশ অনুসার সূচনা নিজের সাথে আনা একটা বড় ব্যাগ খোলে। প্রথমে তাতে কিছু কাপড় দেখতে পাওয়া যায়, তার নিচে বাচ্চাদের খেলনা দেখা যায়। এই খেলনাগুলো সূচনার ছেলেরই ছিল। যখন এই সব জিনিস ব্যাগ থেকে বের করা হয় তখন ব্যাগের সব থেকে নিচে 4 বছরের নিরীহ বাচ্চার মৃত দেহ দেখতে পাওয়া যায়। এরপর পুলিশ যখন সূচনাকে জিজ্ঞাসা করে যে এই বাচ্চা কার আর তাকে কে হত্যা করেছে, তাতে সূচনা জানায়, এটা আমার বাচ্চা, কিন্তু তাকে কে হত্যা করেছে আমি জানি না। সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর গোয়া পুলিশকেও জানানো হয় আর সূচনাকে কর্ণাটকে অ্যারেস্ট করে নেওয়া হয়। কর্ণাটকে সূচনাকে অ্যারেস্ট করার পর গোয়া পুলিশের একটা টিমও কর্ণাটকে এসে উপস্থিত হয় আর সেখান থেকে গোয়া পুলিশ সূচনাকে নিজের হেফাজতে নেয়। সূচনাকে আদালতে তোলা হয় আর আদালত তাকে পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয়। পুলিশের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এই হত্যার মোটিভ খুঁজে বের করা। তাই পুলিশ সূচনা শেঠকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সূচনা জানায়, আমি জানি না আমার ছেলেকে কে হত্যা করেছে, কারণ আমি যখন ঘুমোতে গেছিলাম তখন আমার ছেলে জীবিত ছিল,
কিন্তু যখন আমি ঘুম থেকে উঠি আমি আমার ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই। তাই আমি তাকে নিজের ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম, যাতে আমি তার সাথে সব সময় থাকতে পারি। আপনারা জেনে অবাক হবেন যে পুলিশ প্রায় 10 থেকে 12 দিন সূচনাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সূচনা সমানে বলতে থাকে সে জানে না তার বাচ্চার হত্যা কে করেছে। সে নিজেকে নির্দোষ বলে জানাচ্ছিল। সে নিজেকে নির্দোষ বলে জানাচ্ছিল ঠিকই, কিন্তু বাচ্চার পোস্টমর্টম রিপোর্টে উঠে আসে যে প্রায় 36 ঘন্টা আগে বালিশ দিয়ে শ্বাসরোধ করে বাচ্চাটার হত্যা করা হয়েছে। মানে যেই সময় বাচ্চাটার হত্যা করা হয়েছিল সেই সময় বাচ্চা নিজের মা সূচনা শেঠের কাছেই ছিল। অনেক দিনের জিজ্ঞাসাবাদ করার সত্ত্বেও সূচনা শেঠের অপরাধ স্বীকার না করাতে পুলিশ কয়েকজন নামকরা সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের সাহায্য নেয়, যাতে সূচনার থেকে সঠিক তথ্য বের করা যায়, কিন্তু তাদের পরিশ্রমও বেকার যায়। এরই মধ্যে পুলিশ হোটেলের রুম থেকে এমন অনেক প্রমাণ পায় যা ইঙ্গিত করছিল যে বাচ্চাটার হত্যা সেই রুমের ভেতরেই করা হয়েছে। তদন্তে এটা উঠে আসে যে হোটেলের রুমে সূচনা ছাড়া আর অন্য কেউ ঢোকেনি। এত সব প্রমাণের সত্ত্বেও সূচনার অপরাধ স্বীকার না করাটা কেউ মেনে নিতে পারছিল না। যেহেতু সূচনা নিজের অপরাধ স্বীকার করছিল না, তাই পুলিশ তার স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠায়, আর স্বামী স্ত্রীকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না। এবার পুলিশ সূচনা শেঠ আর তার স্বামী ভেঙ্কটরমনের ইতিহাস খতিয়ে দেখা শুরু করে। তদন্তে উঠে আসে সূচনার স্বামী ভেঙ্কটরমন কেরলের বাসিন্দা, আর চাকরির সূত্রেই এদের দুজনের পরিচয় হয়েছিল। কিছুদিনের মধ্যেই তারা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে, আর 2010 সালে তারা বিয়ে করে নেয়। বিয়ের বহু বছর পর তাদের একটা সন্তান হয়, কিন্তু সন্তান হওয়ার পর তাদের সম্পর্ক আরও গাঢ় না হয়ে উল্টো নষ্ট হতে থাকে, আর আস্তে আস্তে সম্পর্ক এতটা খারাপ হয়ে যায় যে 2023 সালে তারা ফ্যামিলি কোর্টে ডিভোর্সের জন্যে আবেদন করে দেয়। দুজনের ডিভোর্স প্রায় নিশ্চিত ছিল, কিন্তু মামলাটা সন্তানের কাস্টাডি নিয়ে আটকে যায়। সূচনা চাইতো বাচ্চা তার সাথেই থাকবে, আর ওদিকে ভেঙ্কটরমনও বাচ্চাকে নিজের কাছেই রাখতে চাইছিল। এই নিয়ে আদালতে বহুদিন ধরেই শুনানি চলছিল। সূচনা আর ভেঙ্কটরমনের সম্পর্ক এত খারাপ হয়ে গেছিল যে সূচনা তাকে বাচ্চার সাথে দেখা অবধি করতে দিত না, আর সেই কারণেই ভেঙ্কটরমন বাধ্য হয়ে আদালতে যায়। আর আদালত বিচার শোনায় যে প্রতি রবিবার ভেঙ্কট নিজের সন্তানের সাথে দেখা করতে পারবে, আর ভেঙ্কট প্রতি মাসে ভরণ পোষণ হিসেবে 20,000 টাকা সূচনাকে দেবে। এই বিচার আসাতে ভেঙ্কট অনেক দিন পর 10 ডিসেম্বর 2023 সালে নিজের বাচ্চার সাথে দেখা করার সুযোগ পায়, কিন্তু তারপর আবার 4-5টা রবিবার পেরিয়ে যায়। কিন্তু ভেঙ্কট অনেক চেষ্টা করেও সন্তানের সাথে দেখা করতে পারে না, কারণ সূচনা কোনো না কোনো অজুহাত দেখিয়ে নিজের ছেলেকে নিয়ে বেঙ্গালুরুর বাইরে চলে যেত। ভেঙ্কট নিজের সন্তানের সাথে দেখা না করতে পারে, সেই কারণেই 31শে ডিসেম্বর 2023 সালে সূচনা নিজের ছেলেকে নিয়ে বেঙ্গালুরুর থেকে গোয়া চলে আসে, যেখানে সে প্রায় 3 দিন আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়ায়, আর তারপর সে আবার বেঙ্গালুরু ফিরে যায়। 4 দিন পর সে আবার নিজের ছেলেকে নিয়ে গোয়া আসে, আর 6 তারিখ রাতে সে হোটেলে এন্ট্রি করে। বাচ্চার পোস্টমর্টেম রিপোর্ট হিসেবে মৃতদেহ উদ্ধার হওয়ার 36 ঘন্টা আগে তার মৃত্যু হয়েছিল, যার মানে ছিল 6 তারিখ রাতে নিজের বাচ্চাকে নিয়ে হোটেলে ঢোকার মাত্র 2 ঘন্টা পরেই সূচনা শেঠ নিজের 4 বছরের সন্তানের হত্যা করেছিল।
আর তারপর প্রায় 18 ঘন্টা সে নিজের সন্তানের মৃতদেহের সাথে হোটেলের রুমেই ছিল। এই 18 ঘন্টায় সূচনা শেঠ না কারোর সাথে কথা বলে আর না কোনো খাবারের অর্ডার দেয়। ওদিকে সূচনার স্বামী ভেঙ্কট সমানে নিজের সন্তানের সাথে দেখা করার জন্যে সূচনাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু সূচনা তার ফোন না তুলে তাকে শুধু একটা SMS করে, যাতে সে জানায় তুমি আগামী রবিবার নিজের ছেলের সাথে দেখা করতে পারবে। কিন্তু তা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ ততক্ষণে সেই সন্তান আর পৃথিবীতে ছিল না। এই পুরো ঘটনায় সূচনা শেঠের ব্যবহার স্বাভাবিক ছিল না, তাই অনেকেই দাবি করছিল যে সূচনা মানসিকভাবে অসুস্থ, আর সে যা কিছু করেছে তা মানসিক অসুস্থতার কারণেই করেছে। তাই গোয়া পুলিশ বিশেষজ্ঞদের সাহায্যে সূচনা শেঠের মানসিক পরিস্থিতির পরীক্ষা করায়, আর সেই রিপোর্ট আদালতে জমা করা হয়। রিপোর্ট হিসেবে বিশেষজ্ঞরা সূচনা শেঠকে মানসিকভাবে একদম সুস্থ জানিয়েছিল। সূচনা শেঠ আজ অবধি নিজের বাচ্চাকে হত্যা করার কথা স্বীকার করেনি। এরই মধ্যে মার্চ 2024 সালে সূচনা শেঠের বাবা জয় শেঠ গোয়ার একটা আদালতে আবেদন করে যে সূচনার মানসিক অবস্থা ঠিক নেই, তাই তার পরীক্ষা যেন ডাক্তারদের থেকে করানো হয়, আর তার ভিত্তিতেই এই মামলার বিচার শোনানো হোক। গোয়া পুলিশ এই আবেদনের বিরোধিতা করে, কিন্তু তার সত্ত্বেও 4 মার্চ 2024 সালে গোয়ার স্থানীয় আদালত সূচনার মানসিক পরিস্থিতির পরীক্ষা করার জন্যে ডাক্তারদের একটা প্যানেল গঠন করার নির্দেশ দিয়েছে, আর এই প্যানেল যা রিপোর্ট দেবে তার ভিত্তিতেই সূচনা শেঠের ভবিষ্যৎ নির্ধারিত হবে। কিন্তু কিছু লোক এটাও বিশ্বাস করে যে সূচনা শেঠ একজন হাইলি কোয়ালিফাইড আর ইন্টেলিজেন্ট মহিলা, তাই সে খুব ভালোভাবেই জানে যে আইনের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে, আর তাই সে নাটক করছে। হয়তো এই ঘটনার সত্যতা আমরা ভবিষ্যতে জানতে পারব, কিন্তু বিশেষজ্ঞদের হিসেবে যদি সূচনা শেঠকে মানসিকভাবে অসুস্থ পাওয়া যায়, তাহলে সে নিজের সন্তানকে হত্যা করেও শাস্তির থেকে বেঁচে যেতে পারে, বা তার খুব সামান্য শাস্তি হতে পারে। আগে কি হতে চলেছে তা সময় বলবে। বন্ধুরা, আপনাদের হিসেবে যদি সূচনা শেঠকে মানসিকভাবে সুস্থ পাওয়া যায়, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। নমস্কার।